হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ শনিবার, এখন বিকেল 6টা বাজে। এই এসেছি একটু মিনি মার্কেটে কালকের ওই জন্মাষ্টমীর বাজার করতে। এসেই দেখছি কি সুন্দরভাবে মার্কেটটাকে সাজিয়েছে দেখুন। কালকে জন্মাষ্টমী তো সেই উপলক্ষে বেশ সুন্দর করে এই যে দেখুন গোপাল সোনাকে কি সুন্দর দোলনায় করে বসিয়ে সাজিয়েছে। সবাই আসছে আর গোপাল সোনাকে টুকটুক করে দুলিয়ে দিয়ে যাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবারে আমি প্রত্যেক বছর জন্মাষ্টমী করি, তো আমার সাধ্যমতো একটু গোপাল সোনার পুজো করি। এবারে গোপাল সোনার জন্য কিছু ভোগ বানাই, ওই 5 রকমের বানাই। তো ওই ভোগের সামগ্রীগুলোই আনতে এসছি। যেমন করি ওই লুচি করি, একটু সুজি করি, আর নারকেল নাড়ু বানাই। তবে এখানে তো তাল পাওয়া যায় না, তালের বড়াটা ওই জন্য দিতে পারি না, তা সেই জায়গায় আমি মালপোয়া করি। আর হচ্ছে একটু ছোলা সেদ্ধ বানাই। এই যে দেখুন কি সুন্দর রঙ্গোলিটা করেছে, খুব সুন্দর লাগছে। এই জন্মাষ্টমী উপলক্ষেই রঙ্গোলিটা বানিয়েছে। যাই হোক, গোপাল সোনার জন্য কিছু ফল, তিলের নাড়ু, মতিচুরের লাড্ডু আর বাটার এগুলো নেব। তবে এবছর ভেবেছি গোপাল সোনাকে একটু চকলেট দেবো, কারণ আমার বাড়িতে যে গোপু সোনা আছে ওর তো চকলেটের খুব পোকা। এবারে ওর জন্যও নেব, তেমনি আমার গোপাল সোনার জন্য নেব। কি খাচ্ছ? এই যে দেখুন বাড়িতে চলে এসেছি, দিয়ে খাওয়াতে বসেছি। তার মধ্যে ও আবার বাটার কখন নিয়ে বেরিয়ে চলে এসছে, দিয়ে এই যে দেখুন বাটার খেতে বসছে। ওই করে ফ্রিজে বাটার থাকলে, চকলেট থাকলে এরকম বের করে আনে, দিয়ে আজ গোপু সোনা বাটার খেয়ে নি, কাল গোপাল সোনা খাবে। পরের দিন সন্ধেবেলা এই পুজোর আয়োজন করেছি, এবারে পুজোয় বসবো। এই দেখুন গোপাল সোনার জন্য আমি নতুন পোশাক এনেছি। মাথার পাগড়ি, কানের দুল, গলার হার, খুব সুন্দর হয়েছে। এবারে পোশাকটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে, গ্রিন কালার। আর গোপাল সোনাকে অভিষেক করব বলে ওই নতুন বাটিতে নিয়ে নিয়েছি দুধ, দই, ঘি, মধু আর মিষ্টি জল। জলে ওই চিনি দিয়ে ওই জলটা একসাথে মিশিয়ে এবার গোপালকে স্নান করাচ্ছি, গোপাল সোনাকে। জানেন তো আমার বাবার বাড়িতে 55 বছরের রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো দুবেলা ব্রাহ্মণ এসে পুজো করে। এই জন্মাষ্টমীর সময় খুব বড় করে পুজো আচ্চা হয়। প্রত্যেক বছর ওই জন্মাষ্টমীর দিন সকালবেলা ওই রাধাকৃষ্ণ মূর্তির রং করা হতো, দিয়ে নতুন পোশাক পরিয়ে রাতে পুজো হতো। তবে লাস্ট যে রংটা করা হয়েছে ওটা প্রায় ওই 5 বছর আগে করা হয়েছে। এই রংটা খুব পাকা রং, এটা 7-8 বছর পরে রং করলেও আবার চলে। তাই এবছর আর রং হবে না, আরও 2-3 বছর পরে রং করলে চলবে। বেশ সুন্দর করে পুজো হয়। এবার ঠাকুরের বিভিন্ন রকম ভোগ ঘরে বানানো হয়। কিছু ভোগ বাড়ির সবাই মিলে বানায়, আবার কিছু ভোগ বাড়ির পুরোহিত বানায়। মুড়কি থেকে শুরু করে তিলের নাড়ু, চিনির নাড়ু, গুড়ের নাড়ু, মালপোয়া, তালের বড়া, ছোলা সেদ্ধ, এমনকি আটকড়কড়া ভাজাটাও হয়। আটকড়কড়া ভাজাটা বেশ এখন আমি মিস করি, ওটা খেতে খুব ভালো লাগতো। ওর মধ্যে থাকতো এই ছোলা, মটর, বাদাম, গোটা মুগ, ভুট্টা, চাল ভাজা, এরকম শুকনো বালি খোলায় ভাজা। তো আরও 2-3 রকম থাকতো, ওটা কি মনে নেই ঠিক, আমার ভুলে গেছি। এবারে বেশ সুন্দর লাগতো আটকড়কড়া ভাজা, এরকম সব বানানো হতো। এবারে সন্ধেবেলা, সন্ধে বলতে ওই রাত করেই পুজো হতো। 11:30টার পরে পুজো শুরু হতো, সব ব্রতীরা আসতো। ব্রতীরা এসে পুষ্পাঞ্জলি দিত। তারপরে পুজো হয়ে গেলে ব্রতীদেরকে বসিয়ে আমাদের বাড়িতে খাওয়ানো হতো। বাড়িতে হতো লুচি, ছোলার ডাল, পটল আলুর তরকারি, নারকেল দুধ দিয়ে। বেশ সুন্দর একটা আয়োজন হতো, বেশ ভালো লাগতো। হ্যাঁ, আর প্রত্যেক বছর জন্মাষ্টমী মানেই রাতে একটা বৃষ্টি হবে, সেই বৃষ্টির মধ্যে ব্রতীরা আসতো, বেশ ভালো লাগতো। আবার এই জন্মাষ্টমীর রাতে কীর্তনিয়া দলদেরকে আনা হতো, কীর্তন হতো। এই সব করে পুজো শেষ হয়ে ব্রতীদের খাইয়ে পুজো শেষ হতে হতে ওই সব গুছিয়ে গাছিয়ে প্রায় ওই 3টে বেজে যেত, অনেক রাত হয়ে যেত। তারপরে এবারে পরের দিন সকালবেলা সবার বাড়ি বাড়ি কী করা হতো, ওই প্রসাদ দেওয়া হতো। যে কাকু আমাদের ওই বাড়ির ঠাকুর রং করতেন, উনি তো রাত্রে আসতে পারতেন না, তো অনেক দূরেই বাড়ি,
তাই কী করা হতো, ওই সকালে ওনার বাড়িতেও প্রসাদ দিয়ে আসা হতো। জন্মাষ্টমীর দিনটা এত জাঁকজমকভাবে কাটতো, শুধু ওই দিনটা বলবো না, আগের দিন থেকে শুরু করে ওই নন্দোৎসব পুরো 3 দিন ধরে বেশ ভালো কাটতো। ঘর ভর্তি আত্মীয় স্বজন, তারপরে ব্রতীরা আসা, তারপরে সারাদিনের ওই ভোগ বানানোর প্রস্তুতি, ঠাকুর ঘর সাজানো, সব কিছু মিলিয়ে এই 3 দিন ধরে বাড়িতে বেশ উৎসব চলতো। আমাদের বাড়ির যে পুরোহিত, ওনারা 3 ভাই, তো 3 জনই আমাদের বাড়িতে পুজো করতে আসেন। তবে জন্মাষ্টমীর দিনে ওদের মধ্যে 2 জন পুজো করতে আসতো। ওই 2 কাকু পুজো করতো, ঝুরি কাকু পুজো করতো, আর ঝুনা কাকু কিছু ভোগ বানাতো ঠাকুরের। ওই কিছু ভোগ ছিল যেগুলো পুরোহিতকেই বানাতে হবে, আমরা বানালে চলবে না। তো সেই ভোগগুলো ওই ঝুনা ঠাকুরমশাই বানাতো, আর ওই ঝুরি কাকুকেও হেল্পও করতো। তবে সময়ের সাথে সাথে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, এখন আর অত বড় করে পুজো না হলেও ঘরে পুজো হয়। যাই হোক, গতকাল বিকেল থেকে আমাদের এখানে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, আজও এখনও অনবরত বৃষ্টি হয়ে চলেছে। তার মধ্যে 2 জনের বাড়িতে গোপাল দর্শনে ডাক আছে, এই এসেছি, একজনের বাড়ি থেকে ঘুরে এসে এই আরেকজন ভাবির বাড়িতে এসেছি। তার মধ্যে দেখুন বেটুর কাণ্ড, এখানে 2টো দিদিকে পেয়েছে, দিদিদের সাথে যুদ্ধ চলছে। এখন রাত্রি 10:30 বাজে, আমরা ওই 2 জনের বাড়ি থেকে ঠাকুর দর্শন করে এবার আমাদের এই টাউনশিপের মন্দিরে এসেছি। ভেবেছিলাম রাত 12টার সময় আসবো ঠাকুর দর্শন করতে, কোনো বছরই আসা হয় না, কিন্তু এবছরটা আসার খুব ইচ্ছে ছিল। তবে এই বৃষ্টির জন্য আর সেটা হলো না। ওই বেরিয়েছি যখন, তাই ভাবলাম একেবারে ঠাকুর দর্শন করি ঘরে ফিরি। তার মধ্যে এই যে দেখুন, এখানে ভজন চলছে, বাইরে অনবরতই বৃষ্টি চলছে। এত বৃষ্টির মধ্যেও সবাই আসছে ছাতা মাথায় করে। তার মধ্যে বাচ্চাদেরকেও দেখছি রেনকোট পরিয়ে নিয়ে আসছে, বড়রাও ছাতা মাথায় দিয়ে এসে ঠাকুর দর্শন করে যাচ্ছে। আবার অনেকে দেখছি এখানে বসে ভজনও শুনছে। জন্মাষ্টমী মানেই বৃষ্টি হবে এটাই জানি, কিন্তু এত বছর এখানে আছি, কোনো বছর এই গুজরাটে জন্মাষ্টমী দিন বৃষ্টি হতে দেখি না। তাই ভাবতাম শ্রীকৃষ্ণের আবাসস্থল দ্বারকা এই কাছাকাছি হওয়া সত্ত্বেও কেন এরকম এখানে বৃষ্টি হয় না। তবে এবছরের চিত্রটা সম্পূর্ণ আলাদা। সেই গতকাল বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আজ এখনও পর্যন্ত অনবরত বৃষ্টি হয়েই চলেছে। এখন রাত 12টা বাজে, শ্রীকৃষ্ণের সেই জন্ম মুহূর্ত। এবার মন্দিরে গোপালের অভিষেক চলছে, আমরা ওটাই এখন টিভিতে বসে ঘরে দেখছি। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা।